আরে ভাই, যা গরম আর নেওয়া যাচ্ছে না। তার ওপর এখানে গাছগুলোয় পাতার চিহ্নটুকুও নেই। কি আর করি বলো, পেটের দায়, কাজ করা ছাড়া কোনো উপায় তো নেই। তা যা বলেছ। বিএ পাশ করে একটা চাকরির জন্য কোথায় কোথায় না ঘুরেছি। শেষমেশ রেলের অত্যন্ত কম পয়সার এই কাজ করতে বাধ্য হয়েছি। অভাবের সংসার, না খাটলে খাবো কি। এই বছর বর্ষার কোনো দেখাই নেই। আষাঢ়ের শেষ প্রান্ত হতে যায়, গরমের দাবদাহে প্রাণ ওষ্ঠাগত। সকাল থেকে কাজ শুরু হয়েছে। ময়ূরাক্ষী নদীর ধারে এই ট্রেন লাইন পাতার কাজ। তাই এখন 20-30 দিনের জন্য এখানেই থাকতে হবে। আমার আর বেটুদারি সমস্যা। আমাদের বাড়ি প্রায় মাইল ক্রস দূরে, বাকি যারা আছে তাদের বাড়ির নিকটেই, তাই তারা সবাই বিকেলে চলে যাবে। গরম আছে ঠিকই, কিন্তু এই নদীর অপার কল্যাণে তবু একটু নিশ্চিন্তে ঘুমানো যাবে, কি বলো? হ্যাঁ, কিন্তু দিন দিন এত কল্যাণকর নদ নদীগুলো আমরা যাভাবে নষ্ট করে চলেছি, শুধু প্লাস্টিক আর আবর্জনা ফেলে। মানুষজন সচেতন না হলে এই পৃথিবী রসাতলে যাবে। আজ ভূষণদা আসবেন না, মেয়ের বাড়ি যাবেন। ভূষণদা চৌকিদার, ট্রেনের দামি দামি জিনিসপত্র রাতে পাহারা দেওয়ার জন্য নিযুক্ত করা। বড্ড ভালো মানুষ উনি। আমাকে বারবার বলেন, এই পোড়া কাজ ছেড়ে ভালো কিছু খোঁজো, এখানে কোনো ভবিষ্যৎ নেই। এই কবরস্থানের পাশে তাঁবুতে রাত কাটবে কি করে বলো তো ভায়া? লাইনের এক প্রান্তে সুন্দর ময়ূরাক্ষী নদীর অবাধ স্রোত, আর অপরদিকে ভয়ঙ্কর এক কবরস্থান। স্থানীয় লোক এ ব্যাপারে কিছুই খোলসা করে বলেনি আমাদের, শুধু বলেছে এ কবরস্থান নাকি ভালো না, তাই এটার ব্যবহার হয় না। গ্রামের লোক নাকি এই জায়গা ছেড়েই চলে গেছে। এই যুগে ভূত, এখন মানুষই সব থেকে বড় ভূত। যত খুন জখম চুরি ডাকাতি সব মানুষই তো করে, কেন এই বেচারা ভূতগুলোকে ভয় পাও কে জানে। ওপরের আদেশ তাড়াতাড়ি কাজ শেষ করতে হবে। কেন এই আদেশ আমরা জানি না। বিগত 5 বছর কাজ করেছি, একবারও এত তাড়া দেয়নি। কিছু তো ব্যাপার আছে। তুমি বড্ড বেশিই ভাবছো। কাজ করতে করতে বিকেল গড়িয়ে এলো। আকাশে কালো মেঘ দেখা দিয়েছে। সবাই চলে গেছে, আমি আর বেটুদাই রয়েছি খালি। আজ মনে হয় বৃষ্টি হবে, ঝড়ও হতে পারে। তা হোক না, যা গরম, হলে তো বাঁচি। আমি বাজারটা করে নিয়ে চলে আসি। হ্যাঁ, ঝড় উঠলো বলে থামলে যেও, এই দুর্যোগে বেরিও না। না না না, যেতে যখন হবে আর দেরি করে লাভ কি আছে? অন্ধকার হয়ে এসেছে, জলের স্রোতের বেগ অনেকটাই বেড়ে উঠেছে। এই দুর্যোগে আমাকে একা রেখে চলে যাওয়ার কোনো মানে আছে? হ্যারিকেনটা জেলে তাঁবুর ভেতরে বসে রইলাম। জানি না তাঁবু ঝড় সামলাতে পারবে কিনা। কে? বেটুদা নাকি? কিছু একটা ভয়ঙ্কর শব্দ, গাটা ছমছম করে উঠল। কোনো বন্য জন্তু থাকাটা অস্বাভাবিক নয়। প্রচন্ড বজ্রের গর্জনে সমস্ত নদী প্রান্তর যেন আলোকিত হয়ে উঠল। সাহস হলো না উঠে দেখার। সেই একই শব্দ, কি
কিসে যেন হাড় চিবিয়ে চিবিয়ে খাচ্ছে। হ্যারিকেনের আলো তাঁবুর বাইরে বের করলেই নিভে যাবে। কোনো ক্রমে হাতে লাইট নিয়ে এগিয়ে গেলাম আওয়াজটাকে অবলম্বন করে। তাঁবুর পেছনেই রেল লাইন, তারপরে কবরখানা, পেছনে বিস্তীর্ণ জঙ্গল। কেন জানি না এক অজানা ভয়ে শরীরের সমস্ত স্নায়ু অবশ হয়ে যাচ্ছে। কে কে ওখানে? কোন দিকে যাচ্ছি, কোথায় যাচ্ছি জানি না, খালি ছুটে চলেছি। একটা হাসি খলখল করছে আকাশে বাতাসে। কি ভয়ঙ্কর! তার সাথে বজ্রের গর্জন। একটু গিয়ে দূর থেকে একটা টর্চের আলো দেখতে পেলাম। আবারও ভয়ে বুকটা ছ্যাঁত করে উঠল। একটা ক্ষীণ আওয়াজ এলো। কে, নগেন নাকি? এই তো ভূষণদার গলা। মনে একটু আশা পেলাম, প্রায় কেঁদেই বললাম, হ্যাঁ আমি ভয়ঙ্কর বিপদে পড়েছি। এই ঝড় দুর্যোগে কি খাবে? তাঁবু তো উড়ে যাবে। আমি তাই এলাম তোমাদের দেখতে। চলো, সামনে আমার এক দাদার বাড়ি। ঠিক যা ভয় পেয়েছিলাম, এই কারণেই আরও এলাম। ওই নদীর প্রান্তেই আছে ভৈরবগড়ের পৌর জমিদার বাড়ি। দীর্ঘ 25 বছর সেই বাড়ি বন্ধ পড়ে আছে। জমিদারদের যারা বেঁচে ছিল তারা গ্রাম ছেড়ে শহরে চলে গিয়েছে। এক ভয়ঙ্কর গল্প আছে ওই জমিদার বাড়ি নিয়ে। ওই জমিদার বাড়ির ছোট ছেলের এক মারণ রোগ হয়েছিল। ডাক্তার বদ্যি সবাই হাল ছেড়ে দিয়েছিল, কিন্তু জমিদার হাল ছাড়েনি। ভৈরবগড়ের জঙ্গলে আদিবাসীদের ডেকে পাঠান তিনি এবং জোরপূর্বক তাদের বাধ্য করেন নিষিদ্ধ জাদু করতে। সেই জাদুর ফলে পুত্রের মৃত্যু তিনি আটকাতে পেরেছিলেন, কিন্তু এক অভিশাপ নেমে এসেছিল ছেলের জীবনে। বিকৃত হয়ে গেল তার শরীর, উত্ত হয়ে উঠল উন্মাদ নরখাদক। জমিদার ওই জঙ্গলের গরিব মানুষদের ডেকে তার ছেলের ক্ষুধা নিবারণ করত আর তাদের হাড়গোড় পুঁতে ফেলতে লাগলো। লাইনের পাশের ওই কবরখানাটি যে দেখলে, ওটা ওদেরই। অতিষ্ঠ হয়ে গ্রামবাসী একদিন নিঝুম রাতে দলবল নিয়ে গেল জমিদার বাড়িতে। সমস্ত দরজা জানালা বাইরে থেকে তারা বন্ধ করে দিল। আগুন লাগিয়ে দিল জমিদার বাড়িতে। খানিকক্ষণ ভয়ঙ্কর আকার, তারপর সব চুপ। বাড়ির ছেলে, বুড়ো, মহিলা সবাই ওই পিতা পুত্রের অত্যাচারের প্রায়শ্চিত্ত করল তাদের জীবন দিয়ে। এরপর বহুদিন কেটে গেল, শুধু ওই জমিদার বাড়ি থেকে হাহাকার শোনা যেত। এই গল্প ছড়িয়ে গেল পাশের গ্রামগুলিতেও। তাই শুনে একদিন শহর থেকে কয়েক বন্ধু ওই জমিদার বাড়িতে এলো রাত কাটাতে। তারা ওই বন্ধ দরজা খুলে দিয়ে সেই ভয়ঙ্কর নরখাদককে জাগিয়ে তোলে। তারা তো কেউ আর ফেরেইনি, উপরন্তু ওই গ্রামেও নেমে এলো মৃত্যুদূত। তারপর ওই গ্রামের লোকেরা গ্রাম ছেড়ে পালালো। বলতে বলতে এক ছোট্ট কুঁড়ে ঘরের সামনে এসে দাঁড়ালাম আমরা। ঘরের দরজায় টোকা দিলেন উনি। ভেতর থেকে একজন বেরিয়ে এলেন। আজকে রাতটুকু ওকে একটু থাকতে দাও। আর আপনি এই ঝড় জলে কোথায় যাবেন? আরে, রেলের সব দামি জিনিসপত্র চুরি হলে কি হবে? আমি চলে আসবো, তুমি চিন্তা করো না। বেটুদার ওই দৃশ্য দেখে খাওয়ার কিছু ইচ্ছে হয়নি।
ঘুমিয়ে পড়েছিলাম নরম বিছানায়। ভোরে জানালার টোকা পেয়ে ঘুম ভাঙল। খুলে দেখলাম ভূষণদা। কি, কোনো সমস্যা হয়নি তো? না, সেরকম সমস্যা হয়নি। ঘুম ভালোই হয়েছে, কিন্তু বেটুদা আর নেই। এই কাজ আর না, আমি আজই চলে যাব। সেই ভালো, এখানে ভয়ঙ্কর পিশাচির উপদ্রব, এই গ্রামের কোনো ভবিষ্যৎ নেই। সকালে বেটুদার শেষকৃত্যের জন্য গেলাম। দেহের কতটুকু অংশই আছে যে শেষকৃত্য হবে। লোক দুজন খুব ভালো ছিল গো, চলে গেল সকলকে ছেড়ে। দুজন মানে? আর বলল না, বেটুদা আর ভূষণদা দুজনেই কাল মারা গেছে। আমরা কত করে মানা করলাম এইখানে রাত কাটাতে, বেটুদা শুনলেন না। আর ভূষণদা কাল মেয়ের বাড়ি যেতে গিয়ে বিকেলে ট্রেনে কাটা পড়েছে। আমার আমার পায়ের মাটি যেন আলগা হয়ে গেল। সেই দিনই কলকাতায় ফিরে এসেছিলাম। এই কাজ আর নয়। শরীরের একই অবস্থা করেছেন। আর কিছুদিন এভাবে চললে তো এবার বিছানা ধরতে হবে। এই কয়েকটা ওষুধ লিখে দিলাম, এগুলো খান। আর পারলে একটু হাওয়া বদল করে আসুন। কলকাতার এই দম বন্ধ করা পরিবেশ ছেড়ে আসল প্রকৃতি দেখে আসুন। শরীর ও মন উভয়ের জন্যই ভালো। না, আর ঝুঁকি নিয়ে কাজ নেই। কাজের চাপে ও বিভিন্ন চিন্তায় শরীরটা একদম শেষ হতে বসেছে। তাই ঠিক করেই ফেললাম, এবার বেরিয়ে পড়ব। যেমন ভাবনা তেমন কাজ। সকাল সকাল শিয়ালদা থেকে বাস ধরে বেরিয়ে পড়েছি ছোট পিসির বাড়ির উদ্দেশ্যে। খুব ভালোবাসতেন আমায়। যদিও পিসি বর্তমানে আর জীবিত নেই। পিসে মশাই আছেন, জমিদার মানুষ, খুবই গম্ভীর লোক, এখনো ওনার নামে গ্রাম কাঁপে। আর আছে অখিলেশ দা। সেই ছোটবেলায় যা গিয়েছিলাম, আর যাওয়াই হয়নি। এসব ভাবতে ভাবতে কখন যে কলকাতার নীরস প্রাচীর সমূহ থেকে বেরিয়ে উজ্জ্বল রঙিন গ্রামে প্রবেশ করেছি খেয়াল করিনি। বিকেলের মরা রোদ বিস্তীর্ণ মাঠে খেলা করে জানালা দিয়ে মুখে এসে পড়েছে। সবুজ মাঠের কি অপরূপ শোভা! বাস বেজায় লেট করে যখন গন্তব্যে এলো, তখন ঘুটঘুটে অন্ধকার। অনেকটাই রাত হয়ে গেছে। আগে থেকে না জানিয়েই বেরিয়ে পড়েছি, তাই কেউ আনতেও আসবে না। তার উপর আকাশে হালকা হালকা মেঘ দেখা দিয়েছে। কি আক্কেল আমার! নিজের অদৃষ্টকে দু চারটে গালাগালি দিতে দিতে হাঁটা শুরু করলাম। জমিদার বাড়িতে যাওয়ার দুটোই রাস্তা, একটা অনেক ঘুরপথ, আর একটা এই জঙ্গলের মধ্য দিয়ে। জন্তু জানোয়ারের ভয় তেমন নেই, কিন্তু যা আকাশের অবস্থা! দুধারে ঘন জঙ্গল, মাঝখান দিয়ে সরু চলাচলের পথ। ছোটবেলায় পিসির মুখে শুনেছিলাম এই রাস্তাটা প্রধানত গ্রামের কাঠুরেরাই ব্যবহার করে। তবে আগের মতো কিছুই আর নেই। ঝমঝম করে প্রবল বৃষ্টি শুরু হলো, সাথে বজ্রের গর্জন। সব চিন্তা ছেড়ে তাড়াতাড়ি হাঁটা দিলাম। আর একটু গেলেই একটা পুকুর পড়ে, জঙ্গলের মাঝে বাঁধানো পুকুর। পিসেমশাইদের পূর্বপুরুষদের বানানো, প্রধানত মাছ ধরার জন্যেই।
হ্যাঁ, কিসের কিসের একটা শব্দ, কে যেন কাঁদছে। মহিলা কণ্ঠ, তীক্ষ্ণ তার গলার স্বর। প্রবল বৃষ্টির আওয়াজকেও ছাপিয়ে জঙ্গলে ছড়িয়ে পড়ছে। এই ঝড় বৃষ্টির রাতে এরকম জায়গায় কে কাঁদে? পুকুরের দিক থেকে শব্দটা আসছে। ঘাটের সামনে এসে দু এক পা এগিয়ে গেলাম। না, কেউ তো নেই। মনের ভুলই বোধ হয়। বজ্রের গর্জনে সম্বিত ফিরল। এবার দৌড় দিলাম। সকাল সকাল এত ভিড় কেন? গ্রামে কি তাহলে কোনো দুর্ঘটনা ঘটলো, না আবার অন্য কিছু? কি হে, কোনো অসুবিধা হচ্ছে না তো? তোমার পিসিমা তো নেই, কোনো রকম লজ্জা করবে না, যা লাগবে তা আমায় বলবে। তা তোমার শরীর এখন কেমন আছে? না না পিসেমশাই, কোনো রকম অসুবিধা হচ্ছে না। গ্রামের মাটির এই যে সোঁদা গন্ধ, এটাই একজনকে সুস্থ করার জন্য যথেষ্ট। তবে একটা কথা বলুন তো, আজ সকালে অত লোক এসেছিল কেন? কিছু কি গন্ডগোল হয়েছে গ্রামে? আরে ওই যে ডুবপুকুরের আজ কি হচ্ছেটা কি? পাওয়ার সময় অত কথা কিসের? জানো, কাল বৃষ্টির জন্য আমি ওই জঙ্গলের ছোট রাস্তা দিয়ে আসি, তখন ওই পুকুর থেকে একটা কান্নার শব্দ আসছিল। অদ্ভুত ব্যাপার হলো, আমি যখন ঘাটের দিকে এগিয়ে গেলাম, কেউ কোথাও নেই। জানি না আমার মনের ভুল কিনা। কি সর্বনাশ! ওই রাস্তা দিয়ে তুমি এসেছো, ভাগ্যিস তোমার কিছু হয়নি। আগে তোমার বয়স কম ছিল, তাই ছেলে মানুষ বলে কিছু বলা হয়নি। খাওয়ার সময়ও আমি কথাটা এড়িয়ে যাচ্ছিলাম। অসুস্থ শরীর তোমার, কিন্তু না বললেই নয়। শোনো তবে, আমার প্রপিতামহ অরণ্যদেব সিংহের সময় তখন 18 শতকের গোড়ার দিকে আমাদের জমিদার বাড়িতে কাল রাত্রি নামে। গ্রাম ও জমিদার বাড়ি সব জায়গা থেকে প্রতি অমাবস্যায় একজন করে শিশু উদাহ হতে শুরু করে। চিন্তিত প্রপিতামহ পাশের গ্রাম থেকে ডেকে পাঠালেন ভৈরব গড়গড়িকে। তান্ত্রিক তার তন্ত্র বলে দেখালো রাজবাড়ির আয়া বাচ্চাগুলো চুরি করে তাদের বলি দিচ্ছে। রাগে বিস্ফারিত হয়ে প্রপিতামহ আদেশ করলেন গ্রামবাসীদের আয়াকে বেঁধে ওই উত্তরে জঙ্গলের পুকুরে ডুবিয়ে মারতে। কিন্তু আয়া ছিল তন্ত্রবিদ্যায় অসীম পারদর্শী। মৃত্যুর পরও তার দেহে সে তন্ত্র বলে রয়ে গেল। তার করাল গ্রাস নেমে এলো গ্রামের ওপর। প্রতি 25 বছর ছাড়া কৌশিকী অমাবস্যার রাতে গ্রাম থেকে একজন করে লোক রহস্যময়ভাবে উধাও হয়ে যেতে লাগলো। আর পরের দিন ওই পুকুরের জলে তার মৃত শরীর পাওয়া যেতে লাগলো। এখনো সেই অভিশাপ গ্রাম থেকে যায়নি। ওই পথে সূর্য ডোবার পর ভুল করেও কেউ মারায় না। তাই জন্যই ছোটবেলায় ওইদিকে যেতে দিত না কেউ। অনেকটা রাত্রি হয়ে গেল, তোমার অসুস্থ শরীর, ঘুমিয়ে পড়ো। দরজায় টোকা পড়তে আমার আত্মারাম যেন খাঁচা ছাড়া হওয়ার অবস্থা। ভয় ভয় বললাম, কে? আরে আমি রে, দরজাটা খোল।
ও অখিলেশ দা, এত রাতে কেন? যাবি নাকি ডুব পুকুরে কি হয় দেখতে? পিসে মশাই যে বারবার বারণ করলেন, আর তাছাড়া তোমার ভয় করে না? দূর, জানতাম শহরের ছেলেরা এসব বিশ্বাস করে না। তুই তো দেখছি ডাহাবি তুই। যা যা ঘুমা তুই। তীব্র অপমান বোধে মাথাটা গরম হয়ে গেল। বেরিয়ে পড়লাম একটা টর্চ নিয়ে। একে অমাবস্যার রাত, তার উপর আকাশের কালো মেঘের কুণ্ডলী এক মর্মভেদী মহাজাগতিক পরিবেশ রচনা করেছে। আমি চলেছি আগে আগে, অখিলেশ দা পিছনে পিছনে। ডুবপুকুরের কাছে এসে এক ঝোপের পেছন থেকে দেখতে লাগলাম কি হয়। জলে দেখ ওটা কার প্রতিচ্ছবি। কি ভয়ঙ্কর শয়তানি হাসি অখিলেশদার মুখে। ও একি সাপের মতো কি কিলবিল করছে জলের ভেতর। কে ছেড়ে দাও, কি বিভৎস টান। অখিলেশদা বাঁচাও আমায়। জলের গভীরের কোনো এক অজানা কুঠুরির অন্ধকারে মিশে যাচ্ছি, তলিয়ে যাচ্ছি এক অজানা নগরীর পথে। হঠাৎ এক জোড়া স্নিগ্ধ হাত শীতল সরোবর থেকে আমার দেহ ওপরে টেনে তুলতে লাগলো। জলের মধ্য দিয়ে আধো অন্ধকারে দেখলাম একটা সোনালি আলো বিচ্ছুরিত হচ্ছে গোটা জঙ্গলে। পিসিমা, হ্যাঁ সেই পিসিমা। যখন জ্ঞান ফিরল, দেখলাম গ্রামের লোক দূরে দাঁড়িয়ে, সামনে পিসে মশাই আর দাদা। একটা হৈ হৈ শব্দ। তুমি আমার অত মানা করার পরও কালকের দিনে এখানে এলে। তোমার যদি কিছু একটা হয়ে যেত, আমি মরে গিয়ে তোমার পিসিমাকে কী জবাব দিতাম? আমি আগাগোড়াই সব কিছু শোনালাম। কি বলছো তুমি? আমি তো সারা রাত বাবার সাথেই ছিলাম। ওনার চিন্তায় কাল শরীরে একটু গন্ডগোল হয়েছিল। হ্যাঁ, ও তো সারা রাত আমার সাথেই ছিল। শেষে পিসিমার কথাটা বলতে পিসেমশাই একটু চুপ করে মাটির দিকে তাকিয়ে রইলেন। উফ, কি ভীষণ বৃষ্টি। কার্তিকের এই মাঝামাঝি সময়ে এমন বৃষ্টি খুব কমই দেখা যায়। 7 দিন ধরে একটানা বৃষ্টি, থামবার যেন আর নামই নেই। রাত অনেক হয়েছে, প্রায় 9টা বাজে। কলকাতা শহরে এটা রাত না হলেও পাঁশকুড়ার মতো জায়গায় যথেষ্ট রাত। তার ওপর চারিদিকে মুষলধারে বৃষ্টি। আমি ডাক বিভাগে চাকরি করি। আমার বাড়ি দেউলটিতে, হাওড়ার ছোট্ট স্টেশন দেউলটি। তোমরা হয়তো জায়গাটা চিনবে। বিখ্যাত কথা সাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাড়ি এখানে। প্রতিদিন বাড়ি ফিরতে ফিরতে 7টা-8টা বাজে, কিন্তু সকাল থেকে নেটের লিঙ্ক না থাকার কারণে আর তার ওপর অডিটের পেপার গোছাতে গোছাতে অনেকটা দেরি হয়ে গেছে আজ। রেনকোটটা কোথায়? যা বৃষ্টি হচ্ছে। রেনকোটটা পরে নিলাম, বেরিয়ে পড়লাম সাইকেল নিয়ে। ঝমঝম করে বৃষ্টি পড়েই চলেছে। মাঝে মাঝে ঝড়ের আওয়াজ শোনা যাচ্ছে। কেমন যেন ভয় ভয় করছে, নিঃসঙ্গ মনে হচ্ছে নিজেকে। 9:35 ট্রেনটা যদি না ধরতে পারি তাহলে সেই 10:30। ব্যাস, বাড়ি পৌঁছতে পৌঁছতে 11টা।
তার উপর যদি বৃষ্টিতে ওভারহেড তার ছিঁড়ে যায় তাহলে তো আর কথাই নেই, সারাটা রাত এই পাঁশকুড়াতেই কাটাতে হবে। স্টেশনে পৌঁছতে বেশি সময় লাগলো না। সাইকেল গ্যারেজে রেখে গেট দিয়ে স্টেশনে প্রবেশ করলাম। এত বছর স্টেশনে যাতায়াত করছি, কিন্তু আজকে স্টেশনটাকে দেখে মনে হচ্ছে পরিত্যক্ত ভুতুরে স্টেশন। স্টেশনের শেডগুলো দমকা হাওয়ায় সরসর আওয়াজ করছে। দেউলটি স্টেশন থেকে 6 কিলোমিটার দূরে আমাদের বাড়ি। এই ঝড় জলের রাতে রিক্সা, ভ্যান বা অটো কিছুই পাবো কিনা সন্দেহ আছে, কিন্তু উপায় কি, যেতে তো হবেই। ওই তো ট্রেন আসছে। কোনো ঘোষণাও হলো না, কিংবা হয়তো আগে হয়ে গেছে। ও কি, কে যেন লাইনে দাঁড়িয়ে আছে। একটা লোক, শরীরের ওপর থেকে নিচে কালো চাদরে ঢাকা। ট্রেন হুইসেল দিয়ে প্রবল গতিতে এগিয়ে আসছে। লোকটি সরছে না। কোনো রকমে বেঞ্চ থেকে উঠে ঝাঁপিয়ে পড়লাম লোকটার ওপর। ট্রেন চলে গেল মাথার পাশ দিয়ে। আরেকটুর জন্য বেঁচে গেলাম। লোকটাকে ঘুরে যে কিছু বলবো, কেউ কোথাও নেই। ট্রেনে উঠলাম। ট্রেন পুরো ফাঁকা, কয়েকটা মাল রাখা আছে এখানে ওখানে। ট্রেন চলেছে স্বাভাবিকই, মাঝে মাঝে হুইসেলের আওয়াজ শোনা যাচ্ছে। পাঁশকুড়া স্টেশনের ঘটনাটায় মনে মনে ভাবলাম, আজ কি হয়েছে আমার? এমন ভুল তো হয়নি কখনো। কি অদ্ভুত ভুল চোখের। যদি ট্রেনটা আমার ওপর দিয়ে চলে যেত, বাড়ির লোকেদের কি অবস্থা হতো। থাক, ওসব আর না ভেবে চোখ বুঝলাম। কুড়ি মিনিটের মধ্যেই দেউলটি এসে পৌঁছলো ট্রেন। স্টেশনে নেমে যখন রাস্তায় এলাম, ঠিক যা ভেবেছিলাম, একটা জনমানব নেই রাস্তায়। সিনেমার একটা গান গুনগুন করতে করতে রাস্তায় নামলাম, হাঁটা শুরু করলাম। বৃষ্টিটা ধরে এসেছে, কিন্তু দমকা হাওয়াটা এখনো বয়ে চলেছে। এই নিঃসঙ্গ অবস্থায় গাটা কেমন যেন মাঝে মাঝে ছমছম করে উঠছে। নীরব নিশুতি রাত। এইরকম দুর্যোগের মধ্যে আমি তো অনেকবারই গেছি, এমন তো হয়নি কখনো। দুদিকে ঝাউ, বট, অশ্বত্থের জঙ্গল। একটু পরেই মসজিদ। মসজিদের কথায় মাথায় এলো তার আগেই কবরস্থান। দমকা হাওয়ায় রাস্তার দুদিকের পাশের গাছের বড় বড় পাতাগুলো ভীষণভাবে নড়ে উঠছে। সুবিশাল গাছ, বড় বড় পাতাগুলো হাওয়ার গায়ে গায়ে লেগে কেমন যেন একটা অদ্ভুত খসখস আওয়াজ হচ্ছে। গাছগুলো যেন নিস্তব্ধ রাত্রিতে কি যেন এক অজানা কাহিনী সবাইকে বলতে চাইছে। দূরে দূরে কোথায় যেন একটা রাতজাগা পাখি এক টানা সুরে ডেকে চলেছে, ভারী করুণ সুর তার। একটা বন্য জানোয়ার বিকট একটা আওয়াজ করে ডেকে উঠল, মনে হয় অজ্ঞাত পাখির ডাকে ভয় পেয়ে। হয়তোবা শেয়াল হবে, কিন্তু রাতজাগা পাখির করুণ সুর শুনে মনটা যেন শিউরে উঠল। মনে হতে লাগলো কেউ কি মারা গেছে। মামাবাড়ির কথা মনে পড়তে লাগলো। প্রায় 5-6 দিন আগে মামাবাড়ি থেকে যে শেষ চিঠিটা পেয়েছি, তাতে লেখা ছিল ছোট মামা কলেরায় আক্রান্ত হয়েছে হঠাৎ,
এই মামাটা মার থেকে মাত্র বছর তিনেকের ছোট। আবার একটা অজানা আশঙ্কায় বুকটা ছ্যাদ করে উঠল। তাহলে কি ওর, না, আর ভাবতে পারলাম না। জোর করেই সমস্ত চিন্তা দূর করে রাস্তার দিকে সতর্ক দৃষ্টি রেখে হেঁটে চললাম। দুর্যোগের রাত, সতর্ক না থাকলে কখন যে কি দুর্ঘটনা ঘটে বলা তো যায় না। মনে পড়তে লাগলো মামা বাড়ির কথা, ছেলেবেলার কথা। ফরিদপুর জেলার পদ্মা পাড়ে এক অজ্ঞাত গাঁয়ে ছিল আমার মামা বাড়ি। দেশ ভাগ হয়ে দেশ স্বাধীন হলো। আমাদের দেশ, আমাদের জন্মভূমি। সে আজ অনেক বছর আগের কথা। হঠাৎ একজনকে নজরে এলো। দাঁড়িয়ে আছে সামনের ঝাউ গাছটার তলায়, কালো শাল মাথা থেকে পা পর্যন্ত জড়ানো। কাছে যেতে বুঝলাম এ তো আমার মামা বাড়ির বীরেন কাকা। বীরেন কাকার সাথে ছেলেবেলায় মাঠে অনেক ঘুরেছি। ডাব নারকেল থেকে শুরু করে জাম আম কাঁঠাল কি খাওয়ায়নি কাকা। ছেলেবেলার কথাগুলো ভেবে একটা আত্মতৃপ্তি পেলাম। কাকা, কি খবর? তুমি এত রাতে এখানে? তোমাকে নিতে এসেছি গো দাদা বাবু, অনেকটা পথ তো যেতে হবে। নিতে এসেছো মানে? তুমি এখানে কবে এলে? আমাদের বাড়ি যাওনি কেন? বাবা মা তোমায় দেখলে খুব খুশি হবে। আজ চলো আমাদের বাড়ি, কোনো কথা শুনবো না তোমার। বীরেন কাকা আমার কোনো প্রশ্নেই উত্তর দিলে না। হেঁটে চললাম আমরা দুজনে। বীরেন কাকা আমার মামা বাড়ির দাদু দিদা সকলের দেখাশোনা করত। আজ 5 বছর হলো। একটা চাপা আর্তনাদ করে দাঁড়িয়ে পড়লাম। কাকা, তুমি তো আর বেঁচে নাও। 5 বছর হলো তুমি তো কলেরায় মারা গেছো। দাদা বাবু, তুমিও তো আর বেঁচে নেই। প্রায় 2 ঘন্টা হতে যায় পাঁশকুড়া লাইনে আজ যে তুমি কাটা পড়েছ। এখনো তোমার খণ্ড বিখণ্ড দেহ পড়ে আছে। বাড়ি নিয়ে আর চিন্তা করো না, ছোট দাদা বাবু আছে। আজ একটা কারখানায় কাজও পেয়েছি, আর তোমার মামা সুস্থ হয়ে গেছে। চলো এবার আমরা যাব এক অজানা জায়গায়। আবার তোমার ছেলেবেলার মতো খেলবো মাঠে ঘাটে। আম জাম আর কত রকমের গাছ ওখানে আছে। আমাদের যেতে হবে। এরকম বাড়ির লোকের প্রতি দায়িত্ববোধ মরণের পরেও মানুষকে শান্তি দেয় না। গল্পটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। কত করে বললাম তোমায় এত দেরি করো না, সন্ধ্যার আগে যেতে পারবো না। কিন্তু না, তোমার যত রাজ্যের সাজ। ধুর, বাজে বকো না তো। মেয়েরা সাজবে না তো কি ছেলেরা সাজবে? না, আকাশের যা অবস্থা, জানি না আজ কপালে কি আছে। শোনো না, এখানেই তো 8টা বাজতে যায়। কোথাও দাঁড়িয়ে আজ রাতটা থেকে গেলে হয় না? থাকার মতো জায়গা এখানে আছে নাকি? তোমার এই দেরি করার জন্য একদিন অনেক ভুগতে হবে। এই বারবার একদম এক কথা বলো না তো। তোমাকে আজই বাড়ি যেতে কে বলেছিল? মাইমা তো কত করে বারণ করলেন আজ না বেরোতে, তুমি তো শুনলেন। এখন আমার উপর চেঁচাচ্ছ।
না, এইভাবে বৃষ্টিতে গাড়ি চালানো মোটেই ঠিক না। কখন যে কি হয়, সামনে কিছু পেলে দাঁড়িয়ে যেতে হবে। ওই তো একটা বাড়ি। হ্যাঁ, একটা বাড়ি তো বটে, ভাঙাচোরা, কিন্তু আর তো কোনো উপায় নেই। দেখি চলো। দেওয়ালের ইঁটগুলো বেরিয়ে আছে এমনভাবে যেন কোনো দানব। ক্ষণে ক্ষণে বিদ্যুতের চমকে মনে হচ্ছে যেন কোনো এক মহাজাগতিক বিভীষিকা। জানি না নীরা এখানে থাকতে রাজি হবে কিনা। আমার না বাড়িটা একদম ভালো লাগছে না, কেমন যেন একটা দুঃখের বোঝা নিয়ে দাঁড়িয়ে আছে। এখানে আমি থাকবো না, তুমি চলো। এখানে একটা কথা বলে রাখার দরকার, নীরা ছোট থেকেই ভূত প্রেত এসবের প্রতি খুবই আকৃষ্ট। জানি না কেন যত অলৌকিক ঘটনা ওকে ঘিরে লেগেই থাকে। ঠিক আছে, তুমি যখন চাইছো না, চলো। এসব ব্যাপারে ওর সঙ্গে তর্কে না যাওয়াই ভালো। গাড়ির আবার কি হলো? কোনোভাবেই স্টার্ট নিচ্ছে না যে। খাটা না গাড়ি হলে যা হয়, কতবার বলেছি গাড়িটাকে পাল্টাতে। ঠিক আছে ঠিক আছে, চলো। এই বাড়ি ছাড়া আর কোনো উপায় নেই। এই জরাজীর্ণ বাড়িতে কেউ থাকে বলে তো মনে হয় না। জানি না নীরাকে কি বলবো, কিন্তু আমারও মনে হচ্ছে না কেউ থাকে বলে। বাড়িতে কেউ আছেন? আমাদের দুজনকেই অবাক করে একজন হ্যারিকেন নিয়ে এগিয়ে এলেন। এই দেখুন না, আমরা খুব বিপদে পড়েছি। আজকের রাতটুকু যদি এখানে থাকার ব্যবস্থা করে দেন খুব উপকার হয়। আমাদের গাড়িটাও আর স্টার্ট নিচ্ছে না। হ্যাঁ, থাকা যাবে না কেন, আসুন। বাড়ির ভেতর প্রবেশ করে গাটা যেন ছমছম করে উঠল। চারিদিকে মাকড়সার জাল আর গাছের শিকড়। বাইরে থেকে ভগ্নপ্রায় মনে হলে ভেতরটা কিন্তু অতটাও খারাপ নয়। দেখুন, এই ঘরটা ছাড়া বাকিগুলো একেবারেই থাকার অযোগ্য। আমি এই হারিকেনটা রেখে যাচ্ছি, কোনো সমস্যা হলে আমি নিচের একবারে সামনের ঘরেই থাকবো, ডেকে নেবেন। হ্যাঁ হ্যাঁ, অনেক উপকার করলেন। ঘরটি মন্দ নয়, একটা বিছানা পরিপাটি করে সাজানো, ভাঙা জানালা দিয়ে বিস্মিত বাতাস বৃষ্টির ছাট নিয়ে হু হু করে বয়ে চলেছে ঘরের ভেতরে। এই ঘরে কেমন একটা আষ্টে গন্ধ, বুঝতে পারছো তুমি? একে এরকম অবস্থা, এরকম কথা ভালো লাগছে না। ঘুমাও বেশি বক বক না করে। বকা খেয়ে নীরা চোখ বোঝাল। কতক্ষণ কেটে গেছে জানি না। নতুন জায়গায় আমার ঠিক ঘুম আসে না।
বাইরে থেকে দেখা ঝুল বারান্দায় এসে দাঁড়ালাম। ইন্নি ইন্নি কোথায় গেলি মা? ফিরে আয়, আমার কাছে ফিরে আয় মা। তুই যতক্ষণ বলবি আমি তোর সাথে খেলবো, কিন্তু কিন্তু তুই ফিরে আয় মা। ইন্নি এই মাঝরাতে আবার কে ডাকে? কেউ কি হারিয়ে গেছে? এ কি মীরার শব্দ না? এ কি, তুমি কাঁদছো কেন? আমি বারবার বলেছিলাম এইখানে না থাকতে, তার উপর তুমি আমাকে একা রেখে চলে গেছো। ঠিক আছে ঠিক আছে, আর কাঁদে না। আমরা কাল সকালেই চলে যাব। নীলু, নীলু, নীলু। কে? ও আপনি? চা খান। না না, আপনি এত ব্যস্ত হবেন না। না না, একা থাকি, আপনারা আসতে আমার খুব ভালোই লাগলো। এই নিন। আচ্ছা, একটা কথা বলুন তো, আমরা ছাড়া আরও কি কেউ আছে বাড়িতে? কাল রাতে কে যেন তিন্নি নাম ধরে ডাকছিল। তিন্নি আমার নাতনির নাম, বছর চারেক হলো নিখোঁজ। আমায় ক্ষমা করবেন, আমি না না, আপনার কোনো দোষ নেই। আমি, আমার ছেলে, বৌমা আর নাতনি থাকতাম এই বাড়িটায়। ছেলে হঠাৎ করেই মারা যায়। তা ভদ্রমহিলাই কি কাল ডাকছিলেন? না মশাই, প্রথমে স্বামী, তারপর মেয়ে। শোক সামলাতে পারেনি, মাথায় গন্ডগোল এসে যায়। 2-3 দিন পর সেও আত্মহত্যা করে। তারপর থেকে প্রতি রাতে ওরকম পাগলের মতো খুঁজে বেড়ায় মেয়েকে। তা বাড়িটা খালি পড়ে আছে, আপনি একা থাকেন, ভাড়াটে রাখলে তো আপনার মনটাও ঠিক থাকতো। ভাড়াটে রাখিনি নয়, কিন্তু ভুতুরে বাড়িতে 1 সপ্তাহ কেউ থাকেনি, তাই আজ বাড়ির দশাই। ঠিক আছে, আমি উঠি, বুঝলেন? গাড়িটা দেখি কি হলো। ভদ্রলোকের মনে হয় মাথায় ছিট আছে। কি গো মেয়ে, তুমি সাত সকালে এখানে কি করছো? খেলবে আমার সাথে? মা মা খেলবে, চলো না। না, তুমি খেলো, আমার কাজ আছে। চলো না, চলো না। আহ, বললাম তো না, যাও খেলো তুমি। এই নীলু, নীলু জানো কি হয়েছে? ওই পুকুর পাড়ে একটা বাচ্চা মেয়ে। সব ঘটনা নীরা আমায় বলে। তারপর আমি ওই ভদ্রলোককে বলতে
জনা কয়েক লোক জোগাড় করে আমরা পুকুর থেকে কঙ্কাল উদ্ধার করি। সেটার সৎকার করার পর থেকে ওই বাড়িতে আর কোনো রকম অলৌকিক ঘটনা ঘটেনি। আমার গলাটা যেন কি চেপে ধরেছে। ধীরে 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 সেই ব্যক্তি স্পষ্ট হতে লাগলো। সেই শিরদাঁড়া দিয়ে ঠান্ডা স্রোত বয়ে গেল। স্যার, আসতে পারি? হ্যাঁ, স্যার বলছি মানে আমার কিছু টাকা অ্যাডভান্স লাগবে। ভাইয়ের বেজায় অসুখ, হসপিটালে ভর্তি, সংসার চালাতেই হিমশিম খেয়ে যাচ্ছি, তার উপর ওষুধপত্র। মগের মূল্য পেয়েছো? টাকা নেই, কাজ করতে হয় করো, না হলে ছাড়ো। আছে তো সরকারি হাসপাতালে, তার আবার কিসের খরচ? যাও যাও, অনেক কাজ পড়ে আছে। প্ল্যাটফর্মে বসে বসে বসের প্রতিটা কথা ভাবছিলাম। মনটা একদম ভালো নেই। ভাইটার পেটে টিউমার, অপারেশন 1 সপ্তাহে না করালে হয়তো ভাই আর। বাবা মারা যাওয়ার পর মা আমাদের 2 ভাইকে অনেক কষ্ট করে বড় করেছেন। বছরখানেকও হয়নি চাকরিটা পেয়েছি। ভেবেছিলাম সংসারের হাল ফিরবে। ভাইয়ের এরকম খবরে যেন সব থেমে গেছে। সঞ্চয়ও তেমন নেই। টাকার অভাবে আজ ভাইটাকে হারাতে বসেছি। এই টিকিট 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 নিন, 1 টাকায় 10 লাখ, 1 টাকায় 10 লাখ, না কিনলে আপনার লস। এই টিকিট টিকিট। আরে থামুন তো মশাই, এসব ভাওতাবাজি করে মাথাটা কেন গরম করাচ্ছেন? প্ল্যাটফর্মে কি শান্তিতে বসাও দেয়? টাকা কি পাওয়া এতই সোজা নাকি? আরে গুরু, মাথা তো বড্ড গরম করে বসে আছে দেখছি। একটা টিকিট নাও, কেটে পড়ি, তোমারও লাভ আর আমারও। লোকটির কথায় এত বিরক্তি লাগলো যে খাওয়ার জন্য রাখা 1টা টাকা সেটাও দিয়ে দিলাম। এই নাও, দিয়ে এবার বিদায় হও। এ না গুরু, ফোন নাম্বারটা বলো জলদি, জিতলে ফোন করবো তো নাকি। আর ওই 5% কমিশনটা কিন্তু আমার মনে রাখবে, ব্যাস বলে দিল। কথা না বাড়িয়ে ফোন নাম্বারটা দিয়ে দিলাম। হুইসেল দিতে দিতে ট্রেন প্ল্যাটফর্মে ঢুকলো। উঠে জানালার ধারে একটি সিট নিয়ে বসে পড়লাম। ট্রেন অবিরাম গতিতে কালো আঁধারির মধ্য দিয়ে ছুটে চলেছে। বাইরের অন্ধকার আমার বিষণ্ণতাকে আরো বাড়িয়ে দিল। তেমন কেউ আর স্টেশনে নামলো না। গোপালগঞ্জ একদম গণ্ডগ্রাম না হলেও এই 9টা-10টার সময় লোক না থাকাটাই স্বাভাবিক। প্ল্যাটফর্ম থেকে লাইন ধরে হাঁটা শুরু করলাম। সঠিক পথ ধরে গেলে খানিকটা বেশি হাঁটতে হয়, তাই এই ব্যবস্থা এক অলিখিত নিয়ম। দুধারে কচু আর হোগলা বনের ঝোপ, কুয়াশা উঁকি দিয়েছে একটু একটু। টর্চের আলোয় হেঁটে চললাম। মা হাসপাতালে ভাইয়ের কাছেই আছে, আজ অভুক্তই শুয়ে পড়তে হবে। ও কি, কে যেন পড়ে আছে না? টর্চের আলোটা ফেলতেই বিভৎস এক দৃশ্যে গলা থেকে একটা চাপা আর্তনাদ বেরিয়ে এলো। এক মধ্যবয়স্ক লোকের ছিন্ন ভিন্ন নিথর দেহ, লাইন পুরো রক্তে ভেসে যাচ্ছে। আশেপাশে কাউকে দেখতে পাচ্ছি না,
কি করব কি না করব কিচ্ছু না বুঝে হতভম্ব হয়ে লাইনে দাঁড়িয়ে আছি। তখনই চোখে পড়ল, হ্যাঁ ঠিক, একটা ব্যাগ না, ওটা 100-500 টাকার বান্ডিল। ওই অন্ধকারেও আমার চোখ যেন চকচক করে উঠল, সাথে ভাইয়ের মুখটাও ভেসে উঠল। দ্বিতীয়বার আর না ভেবে টাকার বান্ডিলটা ব্যাগে ঢোকালাম। এবার তাড়াতাড়ি বাড়ির দিকে রওনা দিলাম। বিছানায় শুয়ে শুয়ে ভাবছিলাম, যাক আর কোনো চিন্তা নেই, অপারেশনটা ঠিকভাবে হয়ে গেলেই। ভাবতে ভাবতে যে কখন চোখ বুজে এলো। এত রাত্রে আবার কে কে? ঘড়ির কাঁটা তখন 3টের কোটায়। ভয় পেয়ে গেলাম। তাহলে তাহলে কি ভাইয়ের কিছু হলো? না না, নির্ঘাত পুলিশ টাকার ব্যাপার জেনে। অবাক হয়ে গেলাম, কেউ নেই। একটা দমকা বাতাস ঘরে ঢুকে বাতির আলোটা নিভিয়ে দিল। আমি ভয় ভয় বললাম, কে 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 ওখানে? কোনো উত্তর এলো না। যাক, তাহলে ওই হাওয়াই। নিস্তব্ধ রাত্রে টোকা মনে হয়েছে। পরের দিন কাজ সারতে সারতে 9টা বাজতে যায়। মনটা ভালোই ছিল। দরজায় তালা দিয়ে রাস্তায় নামলাম। ভেতরের এই রাস্তা দিয়ে গেলে বেশ কিছুটা কাছে হয়। রাস্তাটা বেশ শুনশান, কিন্তু একা হাঁটতে বেশ লাগে। রাস্তার স্ট্রিট ল্যাম্পগুলো দপ দপ করছে। কেউ ফলো করছে মনে হলো। না, কেউ তো নেই। ঘুরে হাঁটতে গিয়ে এক জোর ধাক্কায় মাটিতে এসে পড়লাম। আমার গলাটা যেন কি চেপে ধরেছে। ধীরে 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 সেই ব্যক্তি স্পষ্ট হতে লাগলো। সেই শিরদাঁড়া দিয়ে ঠান্ডা স্রোত বয়ে গেল। সেই কালকের কাটা দেহটা আমার গলা চেপে ধরেছে। শরীরের রক্ত জমাট বেঁধেছে। মাথাটা শূন্যে ভাসছে। কে টাকা চুরি করে পালাবি ভাবছিস? আমি তোকে 24 ঘন্টা সময় দিচ্ছি। টাকাটা আমার বাড়ি পৌঁছে দিয়ে আসবি, না হলে তোর মাথাটা আমি ধর থেকে আলাদা করে দেব। আমি আর না সামলাতে পেরে জ্ঞান হারালাম। জ্ঞান ফিরল প্রায় ভোরে। আমার ভুল বুঝতে পারলাম। আজ রবিবার, অফিসের ছুটি। সকাল সকাল স্টেশন মাস্টারের থেকে ঠিকানাটা নিয়ে বাড়ির সামনে হাজির হলাম। পুরনো বাড়ি, অযত্নে সামনে আগাছাতে ভরে গেছে। দরজায় টোকা দিলাম। কে বাবা তুমি? আমায় চিনবেন না আপনি? আপনার ছেলের এই টাকাগুলো দিতে এলাম। মঙ্গল হোক বাবা তোমার। এই টাকাটা আমার ছেলে আমার স্ত্রীর চিকিৎসার জন্য কাল তুলতে গিয়েছিল, কিন্তু রাস্তায়। উনি কথা শেষ করতে পারলেন না। আমি কথা না বাড়িয়ে বেরিয়ে এলাম। নিজেকে অপরাধী মনে হচ্ছিল। আমি কিনা এই বৃদ্ধের টাকা। ছি, ভাইয়ের কথাটা ভেবে মনটা আবার খারাপ হয়ে গেল। এবার কি হবে তাহলে? হ্যালো। আরে গুরু, ভালো তো? কে? আরে গুরু, কালকের সেই লটারি মনে নেই? ও হ্যাঁ, কি হয়েছে? আরে গুরু, এত মন মরা কেন? তোমারই তো এখন সময়। সকাল থেকে অনেক চেষ্টা করে এই ফোন লাগলো। হ্যাঁ, কালকের টিকিটে তো পুরো 10 লাখ সারিয়েছে গুরু। তবে 5% কমিশনটার কথা মনে আছে তো? আজ একবার স্টেশনে এসো, টাকা আনতে যেতে হবে তো গুরু। আমার যেন বিশ্বাসই হচ্ছে না। আনন্দে লাফিয়ে ওঠার মতো অবস্থা। হাত জড়ো করে বললাম, মা গো, তোমার ইচ্ছেই আজ ভাইয়ের অপারেশনটা হয়ে যাবে।
একটা ট্রেন পাশ দিয়ে বেরিয়ে গেল। হাওয়ায় খুব হালকা লাগছে। একটা কথা আজ আবারও পরিষ্কার হয়ে গেল, কারো ভালো করলে সর্বদা নিজেরও ভালো হয়। ভালোই ভালোই সইটা করে দাও মামনি, না হলে পুরো ওপরের টিকিট। অনেক কষ্ট করে তোমায় কিডন্যাপ করেছি মামনি, কাজেই ভালো ভালো সইটা করে দাও। তোমারও ছুটি আর আমাদেরও। মোটেও না, আমি আমি বেঁচে থাকতে সই কখনো করব না। এই মুখ বাদর, রাত্রি অবধি সময় দিচ্ছি, না সই করলে পুরো কুচি কুচি করে মাটিতে পুঁতে দেব। চল এবার। তা কি চিন্তা করলে মামনি, সই করবে নাকি? আরে ওর মুখটা তো আগে খুলি। আমি কখনো সই করব না। এ মামনি তো দেখছি কিছুতেই সই করছে না। বসকে ডাকতো কালুয়া, এবার যা করার বসই করবে। ও তুমি তুমি তাহলে এসবের মাস্টার মাইন্ড? আমি কিনা তোমাকে বিশ্বাস করে সব দায়িত্ব তুলে দিলাম, আর তুমি কতদিনের প্ল্যান, তোর আর তোর দাদার থেকে কোম্পানিটা নেওয়ার। সই না করলে তো পুরো পরিশ্রমই ব্যর্থ। চুপচাপ সইটা করে দে, দেখবি দেখবি সব ঠিক হয়ে যাবে। তোকে ছেড়েও দেবো। কর কর, এই এই এখানটায় সইটা কর। তোমাকে আমি ভালোবাসলাম আর তুমি আমার সাথে ভালোবাসা? টাকাটাই তো আসল ভালোবাসারই। নে নে, এবার সইটা করে দে। আমি সই করব না, কিছুতেই করব না। তুমি তুমি একটা রোগগ্রস্ত মানুষ। দাদাকে তোমার ব্যাপারে বললে তোমাকে আস্ত রাখবে না। আমাদের টাকা নিয়ে গুন্ডা দিয়ে আমাদেরই ক্ষতি করার চেষ্টা করেছো। উফ, যা লাশটা পুঁতে ফেল। কোনো খোঁজ পেলেন মইদুল বাবু? না স্যার, তন্ন তন্ন করে খুঁজেও আপনার বোনের কোনো খোঁজ আমরা পেলাম না। তবে কি? তবে স্যার, সব মরগুলো একটু খুঁজে দেখলে হয় না? মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ মইদুল বাবু। আমার বোন যেখানেই থাক এখনো বেঁচে আছে। সরি স্যার। রাখুন, আর ভালো করে খুঁজে দেখুন। 24 ঘন্টার মধ্যে কলকাতার সব জায়গা যেন খোঁজা হয়ে যায়। গত শনিবার থেকে আমার বোনকে খুঁজে পাওয়া যাচ্ছে না। আত্মীয় বলতে শুধু আমার ওই বোন, বাকি আর কারোর সাথেই কোনো যোগাযোগ নেই। যারা যোগাযোগ করতে আসে নয় টাকার লোভে আর না হয় কাজের জন্য, নিজের বলতে তেমন কেউই নেই। বাইরে থেকে সনক ভেতরে প্রবেশ করলো। সনক আমার ছোটবেলার বন্ধু। কি রে, এরকম মন মরা হয়ে বসে আছিস? এখনো খুঁজে পাওয়া যায়নি কথাগুলিকে? আর কি বলি, পুলিশ তো কিছুই করতে পারছে না। অত ভাবিস না, হয়তো দেখ রাগ করে কোনো বন্ধুর বাড়ি চলে গিয়েছে। তোর সাথে কি কোনো ঝগড়া হয়েছিল? ঝগড়া বলতে ও আমাকে বলেছিল ওর নামে কোম্পানির যে শেয়ারগুলো আছে সেগুলো আমার নামে করে নিতে। আমি তো ওকে বকে দিলাম। আমরা দুজনেই যখন কোম্পানির অংশীদার, এমনিও কাল আমার কিছু হলে ওই তো সব পাবে। তখনই ও হঠাৎ এরকম বললো কেন? কিছু বলেছে তোকে? না, সেসব কিছুই বলেনি। এখন কি যে করি। তুই এত ভেঙে পড়লে হবে? এত বড় কোম্পানি সামলাবে কি? কি হবে এত টাকা, প্রতিপত্তি, নামডাক? বাবা মাকে তো হারিয়েছি বহু কাল আগে। এবার আমার একাকী জীবনের একমাত্র সঙ্গী বোনকেও তো হারালাম। আচ্ছা, একটা কাজ কর, আসছে মঙ্গলবার তো সব ছুটি পড়ে যাচ্ছে, আমার গ্রামে ঘুরে আসবি চল, মনটাও ঠিক হবে। আর দেখবি ততদিনে তোর বোনও ফিরে আসবে। তুই যা এখন, আমি গেলে তোকে বলে দেবো।
আমাকে একটু একা থাকতে দে। সনক একটা দীর্ঘশ্বাস ফেলে দরজা দিয়ে বেরিয়ে গেল। ছোট থেকেই আমাদের সুখ দুঃখের সাথী। সবই ঠিক ছিল, কিন্তু এই দুশ্চিন্তা নিয়ে আনন্দ করার মতো মানসিক অবস্থা আমার নেই। বাবু, আপনার কফি। বাইরে থেকে রতনদা কফি নিয়ে কখন ভেতরে এলো খেয়াল করিনি। একটু বিরক্ত হয়েই বললাম, ঠিক আছে যাও। কি হলো বললাম না যাও? বাবু, একটা কথা বলবো। আবার কি কথা? মাইনে তো কথাগুলি তোমার আগের সপ্তাহেই বাড়ালো। তা বলো, কি বলবে? মানে দিদিমণিকে আমি শনিবার সনক দাদাবাবুর সাথে যেতে দেখেছি। কোথায় যেন গাড়ি করে বেরিয়ে গেলেন দুজনে। কি বলছো কি? হ্যাঁ দাদাবাবু। ঠিক আছে, তুমি এখন যাও। সনক তো আমাকে এ ব্যাপারে কিছু বলল না। না, ওর সাথে গ্রামের বাড়ি গিয়ে দেখতে হবে, নিশ্চয়ই কিছু জানা যাবে। ওকে হয়তো কথা কিছু বলে গেছে। রীতিমতো তড়িজড়ি করে মঙ্গলবার আমরা গাড়ি নিয়ে বেরিয়ে পড়লাম। ড্রাইভার আমি নেব বলেছিলাম, কিন্তু রাস্তা সনক জানে বলেই আর খামোকা ড্রাইভার নিতে মানা করলো। আজ 9 দিন হয়ে গেল, কথার কোনো দেখা নেই, ফোন নেই। কি জানি কোথায় আছে, কেমন আছে। তুই এত চিন্তা করিস না, রাগী মেয়ে নিশ্চয়ই আর কিছুদিনেই রাগ পড়ে যাবে, দেখবি ঠিক এসে যাবে। কিছুদিন করে তো 9 দিন হয়েই গেল। তোর সাথে কি কথা কোথাও বেরিয়েছিল শনিবার? হ্যাঁ রে, আমাকে বলেছিল বেয়ালার নতুন ফ্ল্যাটটা দেখতে নিয়ে যেতে। কাজ কতদূর কি হলো? তা তুই আমাকে আগে বলিসনি কেন? আমার কথায় সনক আর কিছু উত্তর দিল না। সকাল থেকে আকাশ মেঘাচ্ছন্ন ছিল। তুমুল বৃষ্টি শুরু হলো, সঙ্গে বজ্রের গর্জন। যত শহর থেকে গ্রামের দিকে গাড়ি এগোচ্ছে, রাস্তায় গাড়ির সংখ্যাও অনেক কমে যাচ্ছে। মাঝে মাঝে কয়েকটা গাড়ি হুস হুস করে বেরিয়ে যাচ্ছে। 9 দিন চিন্তায় ঠিক করে ঘুম হয়নি। কখন যে চোখটা লেগে গেল। যখন চোখ খুললাম, দেখলাম নির্জন রাস্তা দিয়ে গাড়ি প্রচণ্ড বেগে ছুটে চলেছে। বৃষ্টি থেমে গিয়েছে, আঁধার ঘনিয়ে এসেছে। দূরে সুদূর মাঠের মাঝে মাঝে ছোট 2-1টা কুঁড়ে ঘর দেখা যাচ্ছে। মাঠের মাঝে মাঝে কয়েকটা কাকতাড়ুয়া এমনভাবে দাঁড়িয়ে আছে যেন কোনো নিশীথ রাতের এক অন্য জগতের চর নজর রাখছে সবার ওপর। ভাবতে ভাবতে গাড়ি এক বিশাল খামার বাড়ির সামনে এসে দাঁড়ালো। চল, এসে গেছে গরিবের খামার বাড়ি, নেমে পড়। খামার বাড়িটা মন্দ নয়, আশেপাশে ধানের জমি। এখানেও দূরে একটা কাকতাড়ুয়া দাঁড়িয়ে আছে। আগের কাকতাড়ুয়াগুলোর থেকে এটা একটু আলাদা। পরনে একটা সাদা ছেঁড়া পোশাক। কাকতাড়ুয়ার মুখের দিকে তাকাতে সেটা যেন নড়ে উঠল। ভালো করে দেখলাম, না, ঠিকই আছে। চিন্তায় আর ঘুমের অভাবে যত সব ভুলভাল দেখছি। কি রে, দাঁড়িয়ে গেলি কেন? চল। হ্যাঁ চল। এই হলো আমাদের ঘর। তোর ওই প্রাসাদের মতো নয়, তাই একটু মানিয়ে নিস। হ্যাঁ ভাই। একজন সন্নামার্কা লোক খাবার রেখে গেল, কিন্তু গাড়ি জার্নি আর মানসিক চিন্তায় খাওয়ার কোনো ইচ্ছে হলো না। আমি খাবো না কিছু, তুই খেয়ে নে, আমি ফ্রেশ হয়েই শুয়ে পড়বো। আরে না খেলে কি করে হবে? তোর শরীরের হাল দেখেছিস? না রে, আমার খাওয়ার ইচ্ছে হচ্ছে না। বস, খাবার তো খেলো না, কি হবে? না না না, মাছ টোপ গিলছে না, খাবারটা নিয়ে ফেলে দে, দেখিস ও যেন দেখতে না পায়। আর হ্যাঁ, জলের সাথে একটু একটু করে ড্রাগস মিশিয়ে রাখ। খাবার নাই খাক, জল তো খেতেই হবে। যতক্ষণ ওর কাছে বন্দুক আছে কিচ্ছু করা যাবে না, আগে বন্দুকটা সরাতে হবে। বাথরুমটা মন্দ নয়, বেসিন থেকে শুরু করে শাওয়ার। বাবা, এটা গ্রামের বাড়ি। জানালায় চোখ পড়তে মেরুদণ্ড দিয়ে একটা হিমেল স্রোত খেলে গেল। একটা ছায়া সঙ্গে সঙ্গেই জানালা থেকে সরে গেল যেন। আমার এরকম কেন মনে হচ্ছে যে কেউ বা কারা সব সময় আমার ওপর নজর রাখছে। অরিত্য, অরিত্য, কই রে? বাথরুমে ঘুমালি নাকি? হ্যাঁ আসছি। হ্যাঁ বল, কি বলবি?
রাত 11টা বাজতে যায়। এবার শুয়ে পড়, সকাল সকাল তোকে গ্রামের হাট দেখতে নিয়ে যাব। আর এই নে, জলটা খেয়ে নে। জলের গ্লাসটা পাশের টেবিলে রেখে একটু জানালার দিকে তাকালাম। দুরাশা আর দুঃখের মেঘ আমার জীবনের মতো আকাশকেও ঢেকে রেখেছে। এ কি, কাকতারুয়াটা কই? আসার সময় তো ওইখানেই ছিল। দেওয়ালে টাঙানো ঘড়িতে 11:05। এখানে আসতে জানি না কেন মনটা অনেকটা শান্ত হয়েছে। শুয়ে পড়লাম। লালুয়া, কালিয়া, তোরা জানলায় উকি দিচ্ছিলি কেন? অরিত্য দেখে ফেললে আমার এতদিনের প্ল্যান সব শেষ হয়ে যেত। না বস, আমরা তো ঘর থেকেই বেরোইনি। হ্যাঁ বস। তাহলে ঠিক আছে ওসব ছাড়। নে, এবার আসল কাজটা শুরু কর। এ কি, কোথায় আমি? আর আমার হাতটা কে বাঁধলো? রাত কত হবে জানি না। আকাশে ঘন মেঘের মাঝ থেকে চাঁদ উঁকি দিচ্ছে। ছাদের একধারে একটা চেয়ারে বাঁধা অবস্থায় আমি। মাথাটা এত ব্যথা করছে কেন? সনক! ছাদের দরজা দিয়ে সনক আর সেই দুজন সন্ডামার্কা লোকে আমার সামনে এসে দাঁড়ালো। তুই আমাকে? কিন্তু কেন? আমি তো তোকে ছোট থেকে সব সময়ের বন্ধু ভাবতাম রে। ওসব আতু ম্যা পরে হবে। আগে যেটা করার সেটা কর। নে, এই কাগজটা একটা সই করে দে। ব্যাস, তারপর তুই তোর রাস্তায় আর আমি আমার রাস্তায়। কি লেখা আছে ওই কাগজে? বেশি কিছু না। এই যে তুই সজ্ঞানে আমাকে তোর সমস্ত টাকা, বাড়ি, গাড়ি অ্যান্ড কোম্পানিটাও লিখে দিচ্ছিস। আমার বন্দুকটা থাকলে এক্ষুনি তোকে গুলি করে এখানে পুঁতে দিতাম। না অরিত্য, আমাকে মারলে কি আর তুই তোর বোনকে দেখতে পাবি? সে আমার ছোট বোন, বড় আদরের ছোট বোন। নে, সইটা কর, না হলে তোর বোনকে সোজা তোর মা বাবার কাছে পাঠিয়ে দেবো। হ্যাঁ, তুই আমার বোনকে? ছি। আর আমি তোকে অন্ধের মতো বিশ্বাস করতাম। আমি যেখানে বলবি সেখানে সই করব, খালি তুই আমার বোনকে ছেড়ে দে। নে, এইখানটা। সই করতে যাব এমন সময় এক বিক্ষিপ্ত হাওয়ায় কাগজটা উড়ে গেল। এ কি, সনকের দুজন সঙ্গী হাওয়ায় উঠছে। কোনো এক অশরীরই ওদের গলা ধরে হাওয়ায় যেন তুলে ধরেছে। ছটফট করছে দুজন। সনকও কিছু বুঝতে পারছে না, হতভম্বের মতো তাকিয়ে আছে ওই দিকে। ওদের মাথাটা ধর থেকে আলাদা হয়ে গেল। কি ভয়ঙ্কর দৃশ্য! একটা ছায়ামূর্তি স্পষ্ট হচ্ছে, একটা কাকতারুয়া, হুবহু আমার বোনের মতো মুখ, কিন্তু মুখের একদিকে যেন। না, এ কি করে সম্ভব? আমার দিকে এগোও না, আমার দিকে এগোও না। না না। সনক ভয়ে চিৎকার করে আমার রিভলভারটা দিয়ে গুলি চালালো। 1, 2, 3। কাকতারুয়াটা যেন ঝাঁপিয়ে পড়লো সনকের ওপর। না! বন্দুকটা হাত থেকে ছিটকে এসে পড়লো আমার সামনে। গলাটা চেপে ধরলো। কতবার মারবে আমায় সনকদা? একবার মেরে আশ মেটেনি। কথা ও তোকে মেরে? হ্যাঁ দাদা, এই হিংস্র জানোয়ারটা আমাকে মেরে ফেলেছে, আমাকে ভালোবাসায় ভুলিয়ে এনে। তুই আমার হাতটা খুলে দে, আমি ওকে গুলি করে মারবো, তবে আমার শান্তি হবে। না দাদা, খামোকা তুমি খুনি হবে কেন? এই জানোয়ারটাকে আজ আমিই মারবো। কথাটা বলেই ওর হাতটা ঢুকিয়ে দিল সনকের দুটো চোখে। আমায় ছেড়ে দে, আমার ভুল হয়ে গেছে, আমায় ছেড়ে দে, আমায় ছেড়ে দে, আমার ভুল হয়ে গেছে। ভুল তো হয়েছেই, তোমার যাওয়ার পরেও আমি বেঁচে ছিলাম, কিন্তু তোমার কথা মতো তোমার ওই 2 পোষা কুকুর আমাকে জ্যান্ত পুঁতে দিল ওই কাকতারুয়ার সামনে।
যে কষ্ট আমি পেয়েছি সেটা তো তোমাকেও পেতে হবে। চোখ দিয়ে ঘাস আর ডালপালাগুলো সনকের শরীরে প্রবেশ করে ওর সারা দেহে বিচরণ করছে। এই নরক যন্ত্রণায় সনকের ভয়ঙ্কর আর্তনাদ নিস্তব্ধ রাত্রিকে কাঁপিয়ে তুলছে। ক্ষণিকের ছটপটানি, তারপর সব চুপ। আমার হাতের বাঁধন এখন হালকা হয়ে এসেছে। উঠেই বন্দুকটা তুলে সমস্তটাই খালি করে দিলাম সনকের নিথর দেহটাতে। ও আর বেঁচে নেই রে, এবার শান্ত হ। চল রে দাদা, এবার আমি যাই। তুই ভালো থাকিস, শরীরের যত্ন রাখিস, আবার ওপারে দেখা হবে। না না, যাস না, আমাকেও নিয়ে চল। না রে, তোর এখনো সময় হয়নি। কাকতারুয়াটা ধীরে ধীরে মিলিয়ে যেতে লাগলো ঘন অন্ধকারে। মনে অনেকটা ব্যথা আর মাটি খুলে কথার দেহ নিয়ে ফিরে এসেছিলাম সেই দিন। টাকা দিয়ে সব মুছে ফেলেছি। আজ আমার একাকিত্ব জীবনের একমাত্র সঙ্গী এই আমাদের ভাই বোনের ছবিটা।